প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী ভাবনা। আপনারা জানেন যে 30 ডিসেম্বর নির্বাচন, ফলে নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত আলোচনা আবর্তিত হচ্ছে এবং আমরা যে আলোচনা শুরু করছি তার আধা ঘন্টার পরেই দেশের 589টি উপজেলাতে এবং 12টি উপকূলীয় জায়গাতে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং নৌবাহিনী তারা পেট্রোলিংয়ে নামবে এবং সেটি এক্সপেক্টেড। এবং এটি নিয়ে এরই মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তারা আশা প্রত্যাশা করেছেন যে সেনাবাহিনী লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করবে বলে। একই সঙ্গে জামাত ইসলামের যে 22 জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অভিযোগ ছিল, উচ্চ আদালত যাদেরকে বাতিল করছিল তাদের নির্বাচনের প্রার্থিতা, সেটি ইলেকশন কমিশন বলছেন না তারা করতে পারবেন, সেটি একটা প্রসঙ্গ রয়েছে। এই সমস্ত বিষয়ের সঙ্গে নির্বাচনী আনুষঙ্গিক যে প্রসঙ্গগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন দুজন, যে দুজন ব্যক্তি 1971 সালে একসঙ্গে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করেছেন, প্রচার করেছেন এবং 1973 সালে বাংলাদেশের প্রথম যে জাতীয় নির্বাচন হয়েছিল সেটিও তারা একসঙ্গে কভার করেছিলেন এবং বঙ্গবন্ধু, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তারা হেলিকপ্টারে ঘুরেও বিভিন্ন জায়গায় নির্বাচনী খবর সংগ্রহ করেছেন। তাদেরই একজন এখানে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে জনাব সুখরঞ্জন দাশগুপ্ত, তিনি সিনিয়র সাংবাদিক, ভারত থেকে এসেছেন, এবং রয়েছেন সৈয়দ আবুল মকসুদ, তিনি আমাদের এখানে অত্যন্ত প্রবীণ সাংবাদিক, লেখক, গবেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়া বাসা থেকে, যেহেতু সেনাবাহিনী নামছে রাতে, আমাদের তার বাসা থেকে যুক্ত হবেন বাড়িধারা বাসা থেকে যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করতে চাই সুখরঞ্জন দাশগুপ্ত আপনাকে দিয়ে। একাদশ জাতীয় সংসদ আর প্রথম জাতীয় সংসদ আপনি বাংলাদেশের, এটাও আপনি দেখতে এসছেন, পার্থক্যটা কি দেখছেন নির্বাচনী আবহে? সেদিন এক দেশ স্বাধীন হওয়ার পরপর নির্বাচন হয়েছিল, তখন বিরোধী দল বলে এখানে কিছু ছিল না। এখানে বিরোধী দল জন্মেছে, কিন্তু 75-এ 15ই আগস্টে তাকে হত্যা করার পর, তার আগে তো স্বাধীনতা যুদ্ধ যারা করেছে তারা সকলেই আওয়ামী লীগ ছিল, অন্যান্য পার্টিরও ছিল, ছোট ছোট পার্টি, যারা কমিউনিস্ট পার্টি, চাইনিজ, আপনাদের এখানে, তারপরে মস্কোপন্থী অনেক পন্থী হয়েছিল। তো তারা পরবর্তীকালে জাসদ হয়েছিল, জাসদ তখন হয়েছে, পরে হয়েছে, ইলেকশনের পরে হয়েছে, বঙ্গবন্ধু থাকতে হয় ইলেকশনের আগে, কয়েক মাস আগে। কিন্তু ওখানে অপোজিশনে জিতলেন তো দুইজন, সুরঞ্জিত সেনগুপ্ত আরএসপির, আর আগে এক সময় আমি নামটা ভুলে গেছি যে আপনাদের এখানে ইস্ট পাকিস্তানের চিফ মিনিস্টার ছিলেন, আমি নামটা ভুলে গেছি, তিনি অপোজিশনে, আতাউর রহমান খান। উনি প্রথম প্রেসিডেন্টের অ্যাড্রেসের পরে, ইলেকশনের পরে যখন বক্তৃতা করছিলেন, তখন এই 300 লোক তাকে বাধা দিচ্ছিল। আমি হাউসে ছিলাম, তখন পার্লামেন্টে ছিলাম, বঙ্গবন্ধু তাদের বলেছিল ওনাকে বলতে দাও, উনি দাঁড়িয়ে বললেন তো চুপ করো, উনি যা বলেছিলেন আমাকে শুনতে হবে, আমি লিডার অফ দি হাউস। তো তার থেমে গেল, যা হয় পার্লামেন্টের ডেমোক্রেসিতে যা হয়, বাট হি টুক দ্য হাউস, কাউকে একটু শব্দ করতে দেয়নি। তারপর সুরঞ্জিত দাকে তো উনি পরে ডেকে বললো, তুমি এখন এনভায়রনমেন্টটা কতখানি পার্থক্য দেখছেন নির্বাচনে? এবারে নির্বাচনে তো আপনাদের অনেক পার্টি, বিরোধী দল অনেক পার্টি, অনেক গ্রুপ, অনেক উপগ্রুপ, এতে সবাইকে আমি চিনিও না, কারণ আমি আপনাদের দেশের একটা বই লেখার জন্য 96 পর্যন্ত ব্যান ছিলাম। ওই আমি 96-এর পর আসিনি, আমি 2012 সালে যখন সম্মান পেলাম তখনই আমি এসেছি। আমাকে আনন্দবাজার পত্রিকা আমার বাড়ি অ্যালাউ করে নিয়ে আসতে, কারণ আমার বইটা নিষিদ্ধ হলো, আমিও নিষিদ্ধ হয়ে গেলাম, আমাকে তো ভিসা দিত না। যাই হোক, আমি এবার এসে দেখছি, এটা আমার খুব ভালো লাগছে, ঢাকার পরিবর্তনটা, এই পরিবর্তনটা সাংঘাতিকভাবে আমাকে, আমি অনেকদিন ঢাকায় ছিলাম তো, সেই ঢাকার এ ঢাকা নেই, এ ঢাকা যেন মনে হচ্ছে এক নতুন একটা অন্য ডেভেলপ কান্ট্রিতে আমি এসে গেছি, যেখানে এক্সেপ্ট দি ট্রাফিক জ্যাম সমস্ত সিটিতে হয়ে থাকে, কলকাতায় হয়, ঢাকায় একটু বেশি হচ্ছে আর কি, সেটা আমার কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট রাখা যাচ্ছে না। তবে এবারে নির্বাচনে আমি গত 5 দিন ধরে, আমি 5 দিন আগে এসেছি, পত্রপত্রিকায় আমি যেটা দেখছি, এত পত্রিকাও তখন 73-তে ছিল না, 2-3টা কাগজ ছিল আর কি, এক একটা খবরের মধ্যে বা আপনার রুলিং পার্টির নেত্রীর যে বক্তব্যগুলো, সেগুলো তারা মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু যেখানে আপনি শুরু করলেন জামাতের উপর দিয়ে করা হয়নি, এটা ভালো লক্ষণ। ডেমোক্রেসিতে উভয় পক্ষের খবরটা
বেরোচ্ছে। আমি নিজে জানি না কে কতটা কিভাবে কেন প্রচার করছে, তো আমার জানা সম্ভব নয়। তবে এই দুটোই আমি সকলা যেন কলকাতার মতনই আমি ঘরে আপনাদের 4-5টা কাগজ রাখি, সকল আমি পড়ে দিই, রিসিপশনে বলে দিয়েছি আমি বাংলা কাগজ আমাকে দিয়ে হয় এবার। তবে এবারে পার্থক্য, ইয়েস, ডেমোক্রেসি বাংলাদেশে ডিক্টেটোরিয়াল রাজত্বের পরে, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে হয়েছে, ডেমোক্রেসি কিন্তু বাংলাদেশের গোড়া ধরে ফেলেছে। ডেমোক্রেসি কিন্তু এগোচ্ছে বাংলাদেশে, এটা খুব গুড সাইন। এবং সেখানে বিরোধী দলের বক্তব্য, সরকারি বক্তব্য, তর্ক বিতর্ক, অভিযোগ থাকে, আমাদের দেশেও আছে। কিন্তু এইটা খুব আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক চিন্তাভাবনার মধ্যে মিলিটারি ডিক্টেটরশিপ, খুন জখম, ক্ষমতা দখলের থেকে আপাত দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটিক অ্যাটিটিউডটা আছে, আগে ডেমোক্রেটিক অ্যাটিটিউডটা পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে আমার সেটা দেখে মনে হচ্ছে, যেটা আমি 73-তে দেখেছিলাম, এখনো দেখতে পাচ্ছি যে ডেমোক্রেসিটা খুব রুটেড হয়ে গেছে, ডিপ রুটেড হয়েছে। আমি খুব ভালো, আপনি সৈয়দ আবুল মকসুদের কাছে, আপনি কি তার সঙ্গে একমত যে বাংলাদেশের ডেমোক্রেসি ডিপ রুটেড হয়েছে? সৈয়দ আবুল মকসুদ, আপনারা একই সময় কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা কি? 73 এবং 2018 কি পার্থক্য? 73-এর নির্বাচন আমরা দুজন মানে বঙ্গবন্ধুর সঙ্গে এবং অন্যান্য নেতাদের সঙ্গে সারা দেশ ওই সময় ঘুরেছি, এবং সেটা খুবই একটা, আপনি যেটা জিজ্ঞাসা করেন, আপনি তো এই প্রজন্মের কাজে সেটা, কিন্তু এই দুজন পুরনো মানুষের করছেন, জিজ্ঞাসা করছেন আপনি এখানে, সেটা হলো যে সেটাও খুব উত্তেজনাপূর্ণ নির্বাচনই ছিল। যদিও এই এখনকার মতো বিরোধী দল, যেমন বিরোধী দল এবং সরকারি দল মোটামুটি কাছাকাছি শক্তিশালী অবস্থানে, আর অনেকগুলি দল এখন আছে, তখন সেটা ছিল না। কিন্তু 73 নির্বাচনেও দেখা গেছে যে উৎসাহ উদ্দীপনা খুবই ছিল। তো যাই হোক, যে কোনো কারণেই হোক না কেন, বিরোধী দল খুবই নগণ্য বিরোধী দল ছিল। তো সেই সময় নির্বাচন আর এই সময় নির্বাচনের মধ্যে, সেই সময় তো বঙ্গবন্ধু জীবিত ছিলেন, সুতরাং তার উপস্থিতি, আমরা তো নানান জায়গায় গেছি, গাড়িতেও গেছি, হেলিকপ্টারেও গেছি, দাদাও গেছেন। এখনো কিন্তু সেটা সেই সময় বড় কথা না, এখনো কলকাতায় গেলে, এবং আমরা, উনিও গবেষণা করেন, লেখালেখি করেন আনন্দবাজার পত্রিকা, আমিও করি, উনিও লাইব্রেরিতে কাজ করেন, আমিও লাইব্রেরিতে কাজ করি কলকাতা, কাজে আমাদের সাথে এই আছে অনেক দিনেরই নলেজ অ্যালায়েন্স, সেই সময়ের এই আছে। আর তাছাড়া অনেকদিন এখানে, আমি আপনাকে যে জিনিসটা জানি, আপনি কি লেভেল প্লেইং ফিল্ড ফিল করছেন কিনা? কোনটা? এই যে এখন এটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা হচ্ছে যে এটা দুই দিক থেকেই তো, যেহেতু অভিযোগ আছে, এই কথাটা আপনি যে জিজ্ঞাসা করলেন, এই জিজ্ঞাসার মধ্যে উত্তর আছে, যে অর্থাৎ সেই রকম ফিল্ড হয়নি। না হওয়ার কারণ হলো যে বিরোধী দলের নেতাকর্মী অজস্র, যেরকম যে গ্রেপ্তার হয়েছে, হয়েছে, চাপের মধ্যে রয়েছে। তো এখন যেটা আপনি বলছিলেন, যে শুরুতেই যেটা বললেন, সেনাবাহিনী আগামীকাল থেকে আজ রাত 12টা থেকে তারা নামার ফলে আমার মনে হয় যে বিরোধী দলও এটা একটু বুঝতে পেরেছে, তারা বোধহয় একটা স্টেটমেন্টও দিয়েছে আজকে, যে তারা একটু স্বস্তি বোধ করছে। তো এতে বিরোধী দলের লেভেল প্লেইং ফিল্ডের তো এটা একটা বিরাট রকমের আপনার একটা ব্যাখ্যা, যে একটা হলো যে যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে, তাদের সঙ্গতি এবং তাদের যে লোকবল ইত্যাদি সবসময় সরকারি দলে তো সুবিধাবাদী লোক বেশি জুটবে, এটি তো নিয়ম, এটা সেই কালেও ছিল, এই কালেও আছে, এবং ভবিষ্যতে তাই হবে। তা আর হলো যে বিরোধী দলের হলো যে যারা সত্যি সত্যি দল করে সেই রকমের লোক নিয়ে। আর একটা হলো যে এখন বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি যেটা 73-এ আবার সেটা ছিল না। 73-এর রাজনীতি ছিল সেটা গণতন্ত্রের যে রীতিনীতি, আর আমাদের দেশের মানুষ এইটা, এই বাংলাই হোক আর ওই বাংলাই হোক আর ভারতবর্ষই হোক আর বাংলাদেশই হোক, আমাদের এখানে গণতন্ত্র কি, রাজনীতি কি, এটা তো সেই 37 সন থেকেই জানে সকলে। তবে সেই কালের রাজনীতি আর এই কালের রাজনীতির মধ্যে তো বিরাট। আপনি বলতে চান লেভেল প্লেইং ফিল্ড ইজ এ ভেরি ভাস্ট কনসেপ্ট। হ্যাঁ, ভাস্ট কনসেপ্ট, কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নেই, কোন জায়গায় আছে, কোন জায়গায়। আর এখন ব্যাপার হলো যে মাঝখানে তো ছিলই না গত কয়েকদিনের মধ্যে। তো এখন আবার দেখা যাচ্ছে, আমরা মিডিয়া দেখে যেটুকু বুঝতে পারছি, আর আপনি তো মিডিয়াতে দেখছেন, করছেন আপনারা, মিডিয়া যা ঘটছে তাই বলছেন আপনারা, সেটাই এতে থেকে। তবে আমার মনে হয় যে বিরোধী দলের যে অভিযোগ, যেটা যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সেই অভিযোগ অমূলক নয়,
সেই অভিযোগ এটা আপনাদের মিডিয়া দেখে বোঝা যাচ্ছে। এখন যেহেতু আজকে ইলেকশন কমিশনের ভিতরে দুটো বক্তব্য দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশনের বক্তব্য দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আমি গণতন্ত্রই মনে করি, সেটাও গণতন্ত্র মনে করি। সবগুলো লোক যদি একই ব্যাপারে একই কথা বলে, তাহলে সেটাও আমি মনে করি যে সেটা একটা যোগ সাজস করে কথা বলছে। একজন যদি ভিন্ন কথা বলেন, সে বন্ধু কি বলুক, তবে কথা হলো যে সেটা যদি যুক্তিসঙ্গত হতে হবে। আর একটা জিনিস যেটা, যে যেহেতু নির্বাচন কমিশন একটা বডি, নির্বাচন কমিশন, দাদা আপনাদের ওখানে নির্বাচন কমিশনার কয়জন? তিনজন। হ্যাঁ, তিনজন। তো এত বড় একজনও ছিলেন, একজনও ছিলেন, প্রথম একজন ছিলেন অনেকদিন আগে, অনেকদিন আগে টিএন সেশন হয়েছে। টিএন সেশনের সময় দুজন এনে দিল, আরো তিনজন হলো। টিএন সেশন বেশি বাড়াবাড়ি করছিল ভারতের। হ্যাঁ, সেখানে ম্যানিপুলেশন কিছু না, বাড়াবাড়ি নেই, আর বাড়াবাড়ি সে প্রচন্ড রকমের, মানে খুব বেশি। ইলেকশন কমিশনার সে যদিওকে পার্সোনালি অ্যাটাক করে বক্তৃতা করছে, আমরা তাকে যখন কলকাতায় প্রশ্ন করছি অ্যাভয়েড করছে, পালিয়ে যাচ্ছে। একটু বাড়াবাড়ি হয়েছে, একটু বাড়াবাড়ি, কোনোটাই গ্রহণযোগ্য না, বেশি বাড়াবাড়ি। আমরা টিএন সেশনের কথা সবসময় বলি আমরা। আর একটা দাদা আপনি করছিলেন যে ভারতে কজন আছে? না, দাদা আমি জিজ্ঞাসা করছেন, দাদা আরো ভালো জানেন, সেটা ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলো বাঙালি, আমাদের ঢাকার বাঙালি, এবং তার স্ত্রী আমি কথা বলছি সুকুমার সেন, এবং জওহরলাল নেহরু। হ্যাঁ, তার নামে বিদেশে রাস্তা আছে, জওহরলাল নেহরু তাকে আমি এটা আগে লিখেছিলাম। আমরা তো যেহেতু লেখালেখি করি, একটু লাইব্রেরি গবেষণা করি, প্রথম একজন মাত্র সমস্ত ভারতবর্ষে জওহরলাল নেহরু তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তিনি বাঙালি এবং ঢাকার লোক বলে আমি তার ব্যাপারে একটু ছিলাম আর কি, যে আরো একজন বাঙালি ছিলেন, শ্যামাপ্রসন্ন সেন, বরিশালে। শ্যামাপ্রসন্ন সেন আমার বড়শালীর ভাসুর। আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনের, আমাদের নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেটা কিন্তু ভারতের নির্বাচন কমিশনের চেয়ে কম না, কোন অংশে কম না, কোনো একটু বেশি বরং। তবে কথা হলো যে নির্বাচন কমিশন একটা বডি, 5 জনে মিলেই, 5 জনের দরকার হয় না। আপনি কি ওভারঅল খুব ডিসস্যাটিসফাইড, নাকি আপনি ফিল করছেন আমরা একটা মোটামুটি ভালো ইলেকশনের দিকে যাচ্ছি? না, মোটামুটি ভালো ইলেকশনের দিকে এটা বলতে পারবো আর দুই একটা দিন গেলে। আমি এখন যেটা মনে করি যে এটা নির্বাচন কমিশনার যারা আছেন, এই 5 জন, এরা আমাদের ঘনিষ্ঠ মানুষই তো অনেকদিন আগে। ব্যাপার হলো এই দেশে সবসময় আমরা শুধু এককে সমালোচনা করা বা ইয়ে করা, সেটা বড় কথা না। বড় কথা হলো যে তারা যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছেন, বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এইগুলি খুব অভিপ্রেত না। এগুলি না দিলেও তারা কাজ করতে পারেন, কিন্তু তারা প্রতিদিনই দেখছি যে একটা না একটা বক্তব্য দিচ্ছেন, এবং সেই বক্তব্যটা বিতর্কের সৃষ্টি করছে। তাতে হয়েছে কি, আপনি বলছেন তাদের কম কথা বলাই ভালো, তাদের কম কথা বলা, এটা উপদেশ আমি দিতে পারি না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, সেই জন্যই বলছি যে টিএন সেশনের মতন মানুষকেও বেশি কথা বলার জন্য তিনি অনেক। নির্বাচনে ভারতে কি সেনাবাহিনী ব্যবহৃত হয়? না, কোনোদিন হয়নি এখনো পর্যন্ত। আমি প্যারামিলিটারি ফোর্স হয়, প্যারামিলিটারি ফোর্স, মানে আমাদের এখানে যেমন বিজিবি, ওখানে বিএসএফ, সিআরপিএফ, ভাস্ট কান্ট্রি তো অনেক ধরনের প্যারামিলিটারি আছে। প্রয়োজন হয় না, কারণ যদি আপনার ডেমোক্রেসি ডিপ রুটেড হয়, তাহলে পরে আপনার প্রয়োজন। আমাদের এক অভিজ্ঞতা দেখা যাচ্ছে, 4 মাস আগে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হলো, রুলিং পার্টি পুলিশ এবং গুন্ডা দিয়ে অপোজিশনকে একটা ছিল দেয়নি। সেটা নিয়ে ভারতবর্ষে প্রচন্ড হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু গোটা ভারতবর্ষে যখন জাতীয় নির্বাচন হয়, লোকসভা নির্বাচন হয়, তখন কি এরকম ঘটনা ঘটে? না, এরকম কোন রকম ঘটনা, রিগিং। তাহলে রিগিং তো এখন যে আমাদের সিস্টেম, রিগিং করা কঠিন। কিন্তু আপনি যদি স্টেট গভর্নমেন্টের যে অফিসার থাকে, স্টেট ইলেকট্রাল অফিসার, হি অর শি ইজ ডিপেন্ডেন্ট অন দি স্টেট গভর্নমেন্ট। সেখানে স্টেট গভর্নমেন্ট তাকে ইউজ মিসইউজ দুটোই করে। যেমন পুলিং অফিসার স্টেট গভর্নমেন্টের, রিটার্নিং অফিসার স্টেট গভর্নমেন্টের। তারা এখনই এই মুহূর্তে পার্লামেন্ট ইলেকশনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্য নিয়ে অভিযোগ করছি না, আমি ঘটনা জানি, জেলায় জেলায় ঘুরে রাতে সার্কিটেও যেই জুনিয়র অফিসারদের সঙ্গে মিটিং করছে। আমি যেতে চাই মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদারের কাছে, অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আলী শিকদার। কিছুক্ষণ পরেই সেনাবাহিনী তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করতে শুরু করবে, এবং 18টির মতো উপজেলা ক্ষেত্রে নৌবাহিনীও কাজ করবে।
আপনি তাদের ভূমিকাকে কিভাবে দেখছেন? আমি এই জায়গায় একই সঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই। জাতীয় ঐক্যফ্রন্টের তরফ থেকে ডক্টর কামাল হোসেনের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে, সেখানে বলেছে আর্ম ফোর্সেস মাস্ট ক্রিয়েট লেভেল প্লেইং ফিল্ড ফর অল পলিটিক্যাল পার্টিস অ্যান্ড প্লে এ পজিটিভ রোল। আপনার অভিমত কি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার বাংলাদেশ সেনাবাহিনী দুইজন সামরিক শাসকের যে সময়কাল, সেটি বাদ দিলে 1991 সাল থেকে এই পর্যন্ত সমস্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত হয়েছিল। যেভাবে যে ম্যান্ডেটে ইন এইড অফ সিভিল পাওয়ার বলি আমরা, অর্থাৎ বেসামরিক প্রশাসনকে সহায়তা করবার জন্য, ঠিক একই ম্যান্ডেট, একই রুলস এবং আইন অনুসারে তারা এবারও নিয়োজিত হচ্ছেন। এবং একটি কথা এখানে বলতে চাই প্রথমেই, সেটি হলো এই যে বাংলাদেশ সেনাবাহিনী এই জাতীয় নির্বাচনের যতগুলো নির্বাচনে দায়িত্ব পালন করছে সেটি সহ জাতীয় যে সমস্ত দায়িত্ব সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপর অর্পণ করা হয়েছে, সমস্ত দায়িত্বগুলোই কিন্তু অত্যন্ত প্রশংসার সঙ্গে, আস্থার সঙ্গে, দল মত নির্বিশেষে সকলের শ্রদ্ধার সঙ্গে এবং সকলের সন্তুষ্টি সহকারে পালন করেছেন। কোথাও কোনো রকম প্রশ্নের সম্মুখীন হননি, কেউ কোনো প্রশ্ন করেননি। সুতরাং এতে স্পষ্ট যে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও তাদের দায়িত্ব পালন করবার গিয়ে ভূয়সী প্রশংসার অধিকারী হয়েছেন এবং পেয়েছেন। সুতরাং আজকে যে নির্বাচনের জন্য যেভাবে দায়িত্ব পালন করার জন্য তারা নিয়োজিত হচ্ছেন ইন এইড অফ সিভিল পাওয়ার, যেটা আমি বলেছি, বেসামরিক প্রশাসনকে সহায়তা করবার জন্য। সুতরাং এখানে কিন্তু স্পষ্টভাবে যে কথাটি বলতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব সেনাবাহিনীর নয়, এই দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং সেনাবাহিনী কিন্তু সহায়ক ভূমিকায় থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন বেসামরিক প্রশাসনের সহায়তার প্রয়োজন হবে, তখনই কেবল সেনাবাহিনী সেইখানে অ্যাকশনে যাবেন এবং সেটি নিয়ন্ত্রণে আনবেন। তবে আপনি আরেকটি কথা বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান জনাব ডাক্তার কামাল হোসেন একটি বিবৃতি দিয়েছেন, যেখানে যে প্রশ্নটি উঠেছে সেটি আমি যে প্রথম যে কথাটি বললাম যে সেনাবাহিনী তো এই পর্যন্ত সবার সন্তুষ্টি এবং কোথাও কোনো সামান্যতম প্রশ্ন ওঠে নেই। তো এই প্রশ্নটি উঠানো মধ্য দিয়েই মনে হয় যে এখানে সেনাবাহিনীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে এক ধরনের প্রশ্ন উঠানো হচ্ছেন, যেটি আমি মনে করি অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত এবং কোনো মতেই এটি ঠিক নয়। আপনি কি এইভাবে মনে করেন না? আপনি কি এভাবে মনে করেন না যে তারা নির্বাচন কমিশনের উপরে সেভাবে আস্থা রাখতে পারছেন না বলেই সেনাবাহিনীকে বেশি আহ্বান জানাচ্ছেন? না, এটা তো নির্বাচন, তাহলে আপনি, আমি তো সেই কথাই বললাম, 1991 বলেন, 1996 বলেন, 2001 বলেন, 2008 বলেন, সব নির্বাচনেই তো সেনাবাহিনী নিয়োজিত ছিল। এখন নির্বাচন কমিশনের উপর ওনারা আস্থা রাখতে পারছে কি পারছে না সেটি একটি ভিন্ন ইস্যু। সেটি ওনাদের অবস্থান থেকে কিভাবে সেটি করবেন সেটি তাদের বিষয়। কিন্তু কোনোভাবেই তো সেনাবাহিনী নির্বাচনের কমিশনের উপর দিয়ে যে কোনো দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই, সেটা হবে সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। কিন্তু সেনাবাহিনী যাচ্ছেন তো নির্বাচন কমিশনের অধীনেই দায়িত্ব পালন করবার জন্য। এবং বেসামরিক যে প্রশাসন আছে, আপনি পুলিশ প্রশাসন বলেন, আমাদের যে বেসামরিক প্রশাসন, যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলি, তাদের সহায়তা করবার জন্য যাচ্ছেন। সুতরাং এখানে আপনার নির্বাচনী প্লেইং ফিল্ড বা নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য বহু রকমের তো প্রক্রিয়া এখানে জড়িত। সেই প্রক্রিয়ার সাথে তো সেনাবাহিনী জড়িত নয় এবং জড়িত হওয়ার কোনো সুযোগও নেই। সুতরাং সেই দায়িত্বের কথা বলা এখানে বিভ্রান্তি ছড়ানোর মতোই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। এটি আসলে ডক্টর কামাল হোসেন একজন জ্ঞানী মানুষ, প্রাজ্ঞজন, সবারই সম্মানীয় ব্যক্তি। তিনি সবকিছু জেনে শুনে বুঝে এই ধরনের একটা বিবৃতি তিনি দিলেন। কেন তিনি দিয়েছেন, উদ্দেশ্য কি, তিনিই বলতে পারবেন। বাট আমি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা হিসাবে এটা আমার কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে। এবং আমার মনে হচ্ছে যেহেতু সেনাবাহিনী ইতিপূর্বে কখনই কোনো রকম প্রশ্নের সম্মুখীন হন নেই, প্রশ্নহীনভাবে সমস্ত দায়িত্ব পালন করেছেন, সেই সময় এসে এরকম একটি প্রশ্ন উঠানো হয়তো কোনো উদ্দেশ্য আছেন। কিন্তু সেটি আমাদের সেনাবাহিনী বলেন,
রাষ্ট্রের জন্য বলেন, জনগণের নিরাপত্তার জন্য বলেন, সেটি আসলে শুভ লক্ষণ নয়। এই ধরনের প্রশ্ন তো আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা পরে আপনার সঙ্গে আরো আলাপ করব। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা করছিলাম। অত্যন্ত প্রবীণ কিন্তু এখনো মানে সক্ষমতায় তরুণ এবং প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেখার অভিজ্ঞতা সম্পন্ন দুজন মানুষ, দাবুল মকসুদ এবং সুখরঞ্জন দাশগুপ্ত রয়েছেন। এছাড়া আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন মোহাম্মদ আলী শিকদার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেব সর্বশেষ সংবাদ শিরোনাম। জামায়াতের 25 নেতার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই, ইসির সিদ্ধান্ত। মধ্যরাত থেকে দেশের 389 উপজেলায় মাঠে নামছে সেনাবাহিনী। ধানের শীষ নিয়ে আসলে ওই পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ তাদের গায়ে। যারা ধানের শীষে ভোট চায় তারা দানব। রংপুরে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন নৌকায়। ভোট দিন, আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব। এবার খালি মাঠে গোল দিতে পারবে না আওয়ামী লীগ, বললেন ফখরুল। নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের চূড়ান্ত পরাজয় হবে, মন্তব্য কাদেরের। অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে। খালি মাঠে গোল দিতে দিব না, এইবার আমরা মাঠে আছি। ইন্দোনেশিয়ার সোন্দা উপকূলে ভয়াবহ সুনামিতে 222 জন নিহত, 750-রও বেশি মানুষ আহত, বেশ কয়েকজন নিখোঁজ। জনাব ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনের কণ্ঠস্বর, শরীর দেখে মনে হচ্ছে তারা ক্লান্ত হয়ে পড়েছেন প্রচারণার কাজে। গলা বসে গেছে। তাই হবে, শীতকালে ইলেকশন তো, ফলে সেটা হতে পারে। শিরোনাম দেখছিলেন, আমি একটু যেতে চাই সুখরঞ্জন দাশগুপ্ত আমাদের এখানে। যদি এটা নিয়ে আপনি যদি মন্তব্য করতে চান করতে পারেন, না করতে চাইলে সেটা আপনার ইয়ে। যে আমরা যে শিরোনামে দেখলাম যে 22টা আসনে জামাত ইসলামী যেটা আবেদন করা ছিল, তারা বলা হচ্ছিল যারা আদালতে গিয়েছিলেন তারা বলছিলেন যে যেহেতু তারা যুদ্ধাপরাধী দায় অভিযুক্ত একটি দলের সদস্য, ফলে তারা ধানের শীষ নিয়ে ই করছেন এবং হাইকোর্টও তাদের বাতিল করা হয়েছিল, কিন্তু ইলেকশন কমিশন রেখে দিয়েছে। আপনি বলছিলেন এর আগে যে এটা একটা পার্ট অফ ডেমোক্রেসি, এটাই হওয়া উচিত। ভারত, হ্যাঁ আমি কোশ্চেনটা বুঝতে পারছি না। না, এটা হচ্ছে যে আমাদের এখানে কিছু লোকের যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দল জামাত ইসলামী, আপনি জানেন ভালো করে, তাদের কিছু প্রার্থীকে বাতিল করবার জন্য আবেদন ছিল, সেটা হাইকোর্ট বলেছে হ্যাঁ তাদের প্রার্থী হওয়া ঠিক হবে না। তারা এই মুহূর্তে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী করছে বিএনপির অধীনে, কিন্তু ইলেকশন কমিশন বলছে না তারা করতে পারবে। ইট ইজ এ ডেমোক্রেসি। আপনি যারা যুদ্ধ অপরাধী তাদের কি বিচার হয়ে গেছে, তারা কি প্রমাণিত হয়ে গেছে, তাহলে ইলেকশন কমিশন বা আপনার যারা সরকার পক্ষ থেকে যুদ্ধ অপরাধীদের বিচার করার গোটা বাংলাদেশের দাবি আমরা জানি, এবং যুদ্ধ অপরাধী কী সেই সময় অপরাধ তারা কী করেছে তা আমরা জানি, ইতিহাস জানে, গোটা পৃথিবী জানে, এবং তার একটা বিচার হওয়া দরকার। কিন্তু তারা নির্বাচনে লড়ার যে তাদের বাধ্যবাধকতা কতটা সেটা ডিসাইড করবে কিন্তু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ইজ দ্য ফুল অথরিটি। আই ডোন্ট নো আপনাদের দেশে ইলেকশন কমিশনের ফুল অথরিটি রুলস বা কোন ফুল অথরিটি সমস্ত কিছু। যেদিন থেকে ইলেকশন অ্যানাউন্স করা হয়েছে এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল ইনক্লুডিং দি গভর্নমেন্ট। আপনাদের দেশে আমি দেখছি ইলেকশন অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে অনেক প্রজেক্ট অ্যানাউন্স করা হয়, অনেক আমি দেখছি কাগজে দেখছি আর কি। আমাদের দেশে কিন্তু হয় না। দি ডে ইলেকশন কমিশন সমস্ত কিছু ইলেকশন কমিশনের আওতায় চলে গেছে, ইভেন যদি প্রাইম মিনিস্টার কে এক জায়গায় যেতে হয় তবে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে যেতে হয়। এখানে আমি অতটা কড়াকড়ি আইন আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের তো ইলেকশন স্ট্যাটিউট এগুলো আছে। ইলেকশন 1951 ইলেকশন অ্যাক্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নেম অফ দি বুক অফ দি পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, তাতে এখনো আছে সব। এই নতুন করে ইলেকশন কমিশন কিছু করতে হবে না, অমুক ধারায় আপনি আপনাদের ওখানে লেভেল প্লেইং ফিল্ড বলতে কোনো কনসেপ্ট আছে কিনা, বা সেটা কিভাবে এনশিওর করা হয়? লেভেল প্লেইং ফিল্ড এর কনসেপ্ট কিভাবে আছে ভারতে? এবং এটা আমি গত 4-5 দিনে আমি ঠিক বুঝতে পারছি না। আর আপনাদের
অনেক আমার সহকর্মীদের সঙ্গে কথা বলা, মানে সবার জন্য সমান সুযোগের মাঠ। হ্যাঁ, সবার জন্য সমান সুযোগের মাঠ তো গণতন্ত্রে, সেটাই তো নিয়ম, তাই না? গণতন্ত্রে তো সেটাই নিয়ম। একটু আগে আমি বলেছি আপনাদের ডিপ রুটেড গণতন্ত্র হয়ে গেছে। একটা মেজরিটি মুসলিম কান্ট্রিজে পৃথিবীর কোথাও নেই যেখানে গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু আপনারা করছেন। কারণ আপনারা এই গণতন্ত্রের প্রক্রিয়ার উপর দিয়ে আপনাদের দেশটা জন্ম হয়েছে। আপনারা 69-এ ইলেকশনে আপনাদের আওয়ামী লীগ দল 169 সিট পেয়েও তারা সরকার করতে পারেনি। সেদিন তাদের করতে দেওয়া হয়নি। সেদিন যদি তাদের করতে দেওয়া হতো, তারপরে কি হতো আমরা জানি না। করতে দেওয়া হয়নি দেখে তো আপনারা তখন ঐক্যবদ্ধ হয়েছিলেন। আপনারা তখন বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যিনি এই আওয়াজ তুলেছিলেন, তিনি আওয়াজ তুলে 7.5 কোটি মানুষকে শুধু উদ্বুদ্ধ করেনি, ওপার বাংলার 80 লক্ষ লোক, ভারতবর্ষের 85 কোটি লোককে উনি সেটা এক করে ফেলেছিলেন। এবং আন্ডার দি লিডারশিপ অফ শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের 85 কোটি লোক, তখনকার দিনে জনসংঘ, আর আজকে যারা RSS বা বিজেপি এবং কট্টর মুসলিমদের উনি একটা ছাতার তলায় এনেছিলেন। বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছে, আমরা সবাই তাকে সাপোর্ট করব। পার্লামেন্টের রেজলিউশন করে সাপোর্ট করিয়ে দিয়েছেন। এবং যেদিন আপনাদের 16ই ডিসেম্বর, এই ডিসেম্বর সেদিন উনি পার্লামেন্টে ঘোষণা করলেন, এবং তখন ওনাকে দেবী দুর্গার সঙ্গে বিরোধী দল নেতা অটল বিহারী বাজপেয়ী তুলনা করলেন, যে আমরা যা পারিনি আপনি তা পেরেছেন। এবং আমার মনে আছে এই ঢাকারই RSP জেনারেল সেক্রেটারি তিলিক চৌধুরী 10টা টার্ম MP ছিলেন। তিনি বললেন যে আমরা সবাই মেয়ে ছেলে 544 জন, আপনি একাই পুরুষ। উনি পার্লামেন্টে তখন বলেছিলেন যে আপনি পারলেন, আমরা পারিনি, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। উনি উত্তরে বললেন আমাদের কাজ শেষ হয়নি, আসুন নাকি হাউস থেকে আওয়াজ তুলি, বিশ্বের দরবারে বঙ্গবন্ধুর মুক্তি চাই, এবং তার মুক্তি হবে আমাদের এখন আন্দোলনের কাজ। সেই বার্তা দেওয়ার জন্য তিনি পৃথিবীর বিভিন্ন দেশে নিজেও ঘুরলেন, তার রিপ্রেজেন্টেটিভদেরও পাঠালেন। পাকিস্তান অ্যান্ড আমেরিকা, যারা আপনাদের তখনকার দিনে আপনাদের বিরোধিতা করেছে, অ্যান্ড চায়না, এখনকার আপনাদের বন্ধু, তারা সবাই মিলে যখন আপনাদের এই মুক্তিযুদ্ধের বিরোধিতা শুধু করেনি, পাকিস্তানি অস্ত্র দিয়ে আপনি বলছেন প্রসেস অফ ডেমোক্রেসি, এই অনুমতিটা এবং এটা করতে দেওয়াটা, এবং এটা পার্ট অফ ডিসিশন অফ ইলেকশন কমিশন। আমি একটু যেতে চাই সৈয়দ আবুল মকসুদ আপনার কাছে, সেটি হচ্ছে যে সেনা মোতায়েনের ব্যাপারে আপনার কি ভূমিকা, আর এই বিচারে নির্বাচন করবার সক্ষমতার উপরে আপনার বক্তব্য? সেনা মোতায়েনের ব্যাপারে যেটা 91 সন থেকে সেনা মোতায়েন আছে, যেহেতু সবগুলো নির্বাচনে কোনো কোনো জায়গায় যখন সেনা মোতায়েনের কথা বলা হয়েছিল এর আগে, যেমন নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনের সময় এর আগে, কিন্তু তখন প্রয়োজনও হয় নাই আর যায়ও নাই। ওইটা ছাড়া, ওটা তো জেনারেল ইলেকশন না, ওটা হলো আপনার মেয়রের নির্বাচন নারায়ণগঞ্জে ছিল এর আগে। এখন যখন অন্যবার 91-তে, 96-তে, 2001-এ, 2008-এ হয়েছে যখন, সুতরাং এবার খুব স্বাভাবিক ঘটনা এটা নিয়ে এটার পক্ষে আর বিপক্ষে বেশি বলার তো কিছুই নাই। আর এটা হলো যে তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। আর একটা জিনিস হলো যে মানুষের মধ্যে একটা নিরাপত্তা বোধ সৃষ্টি করা। আমি মনে করি সেনাবাহিনী থাকলে সেনাবাহিনী সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা যে তারা একটা নিরপেক্ষ ডিসিপ্লিন ফোর্স, তারা তো যুদ্ধ বিদ্যায় তারা পারদর্শী। দেশের ভিতরে তো এটা যুদ্ধ লাগে নাই, যেখানে তারা যুদ্ধ করবেন, সাহায্য করবেন, কিছু করবেন তা না, বা রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারও না। এইখানে যেটা হলো যে আমাদের এখানে সংঘাতময় রাজনীতি, এখানে একটা সাংঘর্ষিক রাজনীতি, এক দলের সঙ্গে আর এক দলের এক ধরনের, আপনাদের ভারতেও আছে সেটাই, কত জায়গায় ভারতে কত মারা গেছে আপনার এই যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে, সেটা সেই তুলনায় তো আমাদের এখানে সংঘর্ষ কমই আমি মনে করি, এখন কমই দেখি। আপনি একটু আমাদের 4 মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে 58 জন মারা গেছে ইলেকশন ডেতে, 58 জন মারা গেছে, সেই তুলনায় কিন্তু আমাদের এখানে শান্তিপূর্ণ। তারপরে যেহেতু খুবই সাংঘর্ষিক একটা অবস্থান দুটো সরকারি দল আর বিরোধী দলের মধ্যে, সেই কারণের জন্য এবার যদি কেউ নাও চাইতো তাতেও তো সেনাবাহিনী থাকলে বা ক্ষতি। নির্বাচন কমিশন সেটা, আর যেটা আমাদের সুকতা বললেন যে নির্বাচন কমিশনের অনেক রকমের ক্ষমতা আছে, সেই ক্ষমতার
কেউ হয়তো করেন, কেউ হয়তো কম করেন, সেটা হতে পারে। তো এখন নির্বাচন কমিশনের তো বিরোধী দল থেকে দাবি ছিল, বিরোধী দলের দাবিরও তো একটা মূল্য আছে। বিরোধী দল যদি কোনো ব্যাপারে দাবি করে যে এটা, তাহলে পরে হয়তো আর এই দাবি ছাড়াও তো এটা তারা দিন করতে পারতেন। তো এখন সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে, নীতির প্রশ্নে দাবির প্রসঙ্গ আসে না। না, নীতি তো নীতি, নীতি তো নীতি, না নীতি তো নীতি, কিন্তু দাবিটা হলো এই যে এখন শুধু যে বিএনপি বলেছে এটা তা না, এটা কিন্তু মোটামুটি বিরোধী দলের যে অনেকগুলি দল আছে, যে ছোট বড় দলগুলি, তারা সবাই বলেছে যে তাতে কি কারণে, আমি জিজ্ঞাসা করেছি যে এটা লাভটা কি, তারা তো লাভটা হলো এই যে ধরেন সরকারি দলের তো আধিপত্য বেশি থাকে, তাদের কর্মী বেশি, তাদের লোকবল বেশি, তাদের দাপট বেশি। তো এই নির্বাচনের ওই সেন্টারগুলোর আশেপাশে যদি সেনাবাহিনী মোতায়েন থাকে 1-1 কিলোমিটারের মধ্যেও, তখন হয় কি আপনার যারা মস্তান, তো আমাদের এখন এটা ক্যাডার ভিত্তিক রাজনীতি, তো ক্যাডার ভিত্তিক রাজনীতি সব দলেরই ক্যাডার আছে, তো ক্যাডাররা যাতে হানাহানি মারামারি না করে, তাদের তৎপরতা কম, তাদের তৎপরতা মানে ওদের উপস্থিতিতে এই জামাতের কর্মীদের যে জামাতের প্রার্থীদের যে ধানের শীষে নির্বাচন করতে দেওয়ার অনুমতি দেওয়ার প্রসঙ্গটা, সেটার ব্যাপারে আপনার অভিমত কি? সেটার ব্যাপারে আমি দাদার সঙ্গে আমি একমত যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে তাদের যদি তাদের ভেতরে মানে স্পেসিফিক চার্জ যাদের মধ্যে আছে, যেমন ধরেন কেউ যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে যদি, যেটা খালেদা জিয়ার ব্যাপারটা, সেটা তাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন একটু। তো সেদিক থেকে আমি মনে করি যে এটা নির্বাচন কমিশন, তারা তো এক ধরনের, তারা জুডিশিয়াল বডি না যদিও, কিন্তু জুডিশিয়াল বডির কাজও করে, জুডিশিয়াল পাওয়ার তো হাইকোর্টের পাওয়ার আছে, তারা এমনি বিচার, এমনি সাধারণত বিচার তো করেন তারা, যদি কোনো রকমের হয় যে এর আগে যেমন একবার একটা হয়ে গেল, সেগুলি বিচার করতে দীর্ঘ মেয়াদী, যেমন এই যে ইলেকট্রাল ডিসপিউটস নিয়ে তারা, হ্যাঁ, সাইদির সঙ্গে এই যে সুধাংশু শেখর হালদারের মামলাটা, আমরা তখন আমি ব্যাপারটা নিয়ে আমি তখন কাজ করছিলাম, আমি দেখলাম, কিন্তু মামলাটা এত দীর্ঘমেয়াদী হলো যে যখন রায় বেরোলো সুধাংশু শেখর হালদার জিতে গেলেন, কিন্তু তিনি করতে পারলেন না। এটা লাভটা কি, বুঝলেন না? তো কাজে আগেই তাড়াতাড়ি করে করাটা, সেটা আমার খুবই খারাপ লেগেছে। আপনি মনে করছেন যে এই যে প্রসেসগুলো হচ্ছে, আমি ওই সময় সুধাংশু আমার খুব ঘনিষ্ঠ ছিলেন উনি এমনি, তো আমি সুধাংশু দাস সঙ্গে আমি করে দেখলাম যাচ্ছে তো যাচ্ছে 5 বছর আপনার মামলাটা হলো, তারপরে তখন হলো মারাও গেলেন উনি, আর হলো। তো কাজেই এখন নির্বাচন কমিশনের আমি মনে করি যে কোনো ডিসপিউট এটা সঙ্গে সঙ্গে ফয়সালা হওয়াটাই ভালো, এবং সেটা আমার মনে হয় যে এটা সরকারের দিক থেকেও এটা মনে হয় ভালোই, আমি মনে করি। মোহাম্মদ আলী শিকদারের কাছে একটু যেতে চাই। জনাব মোহাম্মদ আলী শিকদার, আপনি আপনার আমরা একটু আগে এই বিষয়ে বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের বিবৃতির বিষয়টা, ডক্টর কামাল হোসেনের গণফোরামের নেতা যেন সুব্রত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন, তিনি নির্বাচনে ব্যস্ত, অত্যন্ত ক্লান্ত, তিনি বলেছেন যে এই মুহূর্তে তিনি কথা বলতে পারবেন না। জানতে চাইছিলাম যে তারা কেন এই ধরনের বিবৃতি দিলেন, মানে তাদের এক্সপেকটেশনটা কি, কারণ এটা নিয়ে মোহাম্মদ আলী শিকদার বক্তব্য রেখেছেন। মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে আরেকবার যেতে চাই, সেটা হচ্ছে আপনার এই প্রসঙ্গেই একটা হচ্ছে নির্বাচন করবার জন্য 22 জন জামাতের নেতা যারা ধানের শীষ প্রতিনিধি করছেন, ইলেকশন কমিশন তাদের অনুমতি দিয়েছে, সেটার ব্যাপারে আপনার অভিমত কি? আর সেনাবাহিনীর কি রোল মানে আপনি অলরেডি বলেছেন, তা বাদে আর কিছু সুযোগ করবার থাকে যদি? প্রথমেই জামাতের যে 22 জনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন সেটি আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে জামাতের নিবন্ধনটা তাহলে বাতিল হলো কেন। জামাত তো তাদের পরিচয় ত্যাগ করেননি, তাদের সেই জামাতের যে পদ, সেই পদ বহালেই আছেন। সেই পদ বহাল থেকে শুধুমাত্র সিম্বলটা পরিবর্তন করে, অর্থাৎ তারা দাঁড়িপাল্লায় নির্বাচন করতেন, সেটি না করে এখন ধানের শীষে নির্বাচন করবেন। প্রতীক হলো একটি দলের আইডেন্টিফিকেশন, কিন্তু সেই প্রতীক কিন্তু একটি জড় পদার্থ, তার কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো সুযোগ নাই। মানুষ যিনি রাজনীতি করছেন তিনি কিছু করবেন বা করেন। তো যেহেতু জামাতের দল হিসাবে তাদের যে কারণে তাদের নিবন্ধনটা বাতিল হলো, তো সেই বাতিলের অর্থ তো আর থাকলো বলে আমাদের কাছে মনে হলো না। কারণ তারা যদি নির্বাচিত হন তাহলে তো সেই জামাতের দলের সাধারণ সম্পাদক বলেন বা সভাপতি বলেন বা কমিটির সদস্য বলেন, সেই পরিচয়ে তো তারা সংসদে যাবেন।
তো সেটি তো বাংলাদেশের সংবিধান বলেন এবং জামাত যে রাজনীতি করে সেটি তো বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, সেই কারণেই তো তার নিবন্ধন বাতিল হয়েছিল। তারপরে আপনারও নিশ্চয় মনে আছে যে ট্রাইব্যুনালে যখন আমাদের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, গোলাম আজমের রায়টি যখন দিলেন, তখন ট্রাইব্যুনালতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছিলেন যে বাংলাদেশে যদি গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক যে চেতনার ভিত্তি করে আমরা স্বাধীন দেশ আমরা সৃষ্টি করেছিলাম ৭১ সালে, সেই চেতনা বহাল রাখতে হলে জামাত যে রাজনীতি করছে সেই রাজনীতি বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না, এটি একটা অবজারভেশন ছিল। সুতরাং সেই রাজনীতি বহাল রেখে, সেই সব কিছু বহাল রেখে তারা সংসদে যাবেন নির্বাচিত হয়ে। তা সংসদে গেলে সদস্য হয়ে তারা তো তাদের রাজনীতির কথাই বলবেন, তাদের রাজনীতি প্রতিষ্ঠা করবার জন্যই ভূমিকা রাখবেন। তাহলে তো এই নিবন্ধন বাতিল করার আর কোনো অর্থ থাকলো না, এটি একেবারে মানে বিপরীত হয়ে গেল আর কি। সুতরাং আমরা মনে করি যে এই অবস্থায় তো আমাদের যতটুকু বোঝা আর কি, আইনের ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমরা মনে করি যে জামাতের পরিচয় বহাল রেখে যদি তারা করে রাখছেন সেটি করে রেখে তাদের নির্বাচন করার কোনো সুযোগ থাকার কথা নয়, সুযোগ থাকা উচিত নয়। এটি হলো যে আমাদের অভিমত। আর দ্বিতীয় প্রশ্নটি যেটি আপনি করেছেন যে সেনাবাহিনীর ভূমিকা, আমি স্পষ্ট করেই বলেছি যে সেনাবাহিনী যাবেন ইন এইড অফ সিভিল পাওয়ার, সহায়ক ভূমিকা পালন করবেন, এটা নির্বাচন কমিশনের অধীনেই থাকবেন। সেনাবাহিনী কখনই আপনার লেভেল প্লেয়িং ফিল্ডের যে ব্যাখ্যা, যে বিস্তৃতি, সেই জায়গা কিন্তু সেনাবাহিনীর কোনোরকম কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নাই, সেই দায়িত্ব ওদের নয়। তারা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। সেই সহায়তাটি বেসামরিক কর্তৃপক্ষ যেভাবে চাইবেন সেইভাবেই সেই সহায়তাটি তারা দিবেন এবং সেইভাবে তারা প্রস্তুত থাকবেন। তবে আমি এটিও বলতে চাই যে তারা শুধু দাঁড়িয়ে থাকবেন এই কথাটা কিন্তু সঠিক নয়। আমরা সবাই জানি সেনাবাহিনীর পর মানুষের একটা আস্থা আছে, মানুষের বিশ্বাস আছে, একটা মর্যাদা আছে, এবং সেই সেনাবাহিনী যখন নিয়োজিত হবেন অবশ্যই মানুষের ভিতরে আস্থার একটা পরিবেশ সৃষ্টি হবে। তবে ডক্টর কামাল হোসেন যে প্রশ্নটি তুলেছেন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে, আমি মনে করেছি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন না, আহ্বান জানিয়েছেন মানে আহ্বানটা যেভাবে জানিয়েছেন সেটাই আমি বলছি যে এটা আপনি প্রকারান্তরে কিন্তু প্রশ্ন উত্থাপ হচ্ছে সেনাবাহিনীর নিয়ে, সেনাবাহিনীর রোল নিয়ে। আপনি দেখেন যে যেটা আমি বললাম যে বিগত দিনে তো কখনো কোনো সেনাবাহিনী নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কোনো রকম কারো অসন্তুষ্টি নাই, সবার আস্থা নিয়ে কাজ করেছেন, সবাই মর্যাদার চোখে সেনাবাহিনীকে দেখেন। তাহলে এই প্রশ্নটি কেন উঠবে যে তাকে আবার আহ্বান করার অর্থটাই তো ইনডাইরেক্টলি মনে হয় যে হ্যাঁ একটি সন্দেহ আছে, আমি একটু মনে করে দিলাম আপনাদেরকে যে আপনারা বিগত দিনে ধন্যবাদ সেরকম মোহাম্মদ আলী শিকদার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদই জানাতে চাই। আমরা এখন আলোচনা ফেরত আসবো কয়েক মিনিট পরে, আমাদের আলোচনা শেষ হবে। আমি শেষে চলে যেতে যে সুখরঞ্জন দাশগুপ্ত আপনার কাছে অনেক সুখ স্মৃতি আছে বাংলাদেশ নিয়ে, সেটা আমরা জানি, এবং সৈয়দ আবুল মকসুদের কাছেও আমরা বহু সুখ স্মৃতি শুনতে চাই। শেষ যদি করতে চান নির্বাচনকে সামনে রেখে, আপনি আগামী বাংলাদেশকে কেমন দেখতে চান? আগামী বাংলাদেশে কেমন দেখতে, মানে নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুযায়ী তো ভোট হবে, সেভাবে সরকার হবে। জনগণ যে সরকারকে, জনগণ যখন ভোট দেবে তখন দেখবে যে সরকারের পারফরমেন্স, জনগণ কতটা উপকৃত হয়েছে, জনগণের উন্নয়ন কতটা হয়েছে, বেকার যুবক যুবতীরা চাকরি পেয়েছে কিনা। এটা ওয়ান অফ দি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর। ইভেন আমেরিকায়ও, আমেরিকা ট্রাম্পকে বলতে হয়েছিল সবাইকে চাকরি দেবে, এখন বলছে দিচ্ছি না, বুঝতে পারছেন। কিন্তু আমাদের মতন ডেমোক্রেটিক কান্ট্রিতে হয় না, তারা চাকরি আদায়, ভারতবর্ষের ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার এজেন্ডাই ছিল 14 সালে যে আমরা সবাইকে এক চাকরি দেব, বছরে 3 কোটি লোককে চাকরি দেব। আমি সম্প্রতি একটা ফিগারে দেখছিলাম পার্লামেন্টে কোশ্চেনে, 4 বছরে তার চাকরি দেওয়ার কথা 12 কোটি, দিয়েছে 2,42,000। আপনি ফিগারটা কি করে মেলাবেন? আজকের দিনে এই নিউ প্রজন্মকে যারা পড়াশোনা করেছে বা করেনি, সবাইকে কাজ দিতে হবে। সেটা কিন্তু আমার মতে সেটা প্রায়োরিটি। সেই কাজটা তখনই দেবে যখনই ব্যাপক ডেভেলপমেন্টের প্রোগ্রাম গভর্নমেন্ট ইন দি অফিস তারা নেবে, এবং সেটা জনগণের মধ্যে। আপনাদের দেশের আমি একটা ঘটনা যদি উল্লেখ করতে চাই, আপনাদের চাকরি পেতেও খুব দেরি হয়। আমি একটা ঘটনা যদি আপনি পারমিশন দেন আমি উল্লেখ করব। 2017 সালে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনাদের এটি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে,
কয়েকশো ছেলে পরীক্ষা দিয়েছে, 18 সালে তারা নির্বাচিত হয়েছে। তাদের এখন তারা নির্বাচিত তাদের জানিয়ে দিয়েছে তুমি ইউ হ্যাভ বিন সিলেক্টেড। তারা জানে না 20 সালেও তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে কিনা। কালকে আমার বিচ্ছিন্ন ঘটনা, তাহলে তাদের বয়স 3 বছর বেড়ে গেল। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। আমি শেষ করতে চাই সৈয়দ আবুল মকসুদ, আপনার কি প্রত্যাশা নির্বাচনকে কেন্দ্র করে? নির্বাচনকে কেন্দ্র করতে আপনাদের সকলের যে প্রত্যাশা, আমারও সেটাই যে এই বাংলাদেশ এত ত্যাগের বিনিময়ে, এত রক্তপাতের ভিতর দিয়ে যখন প্রতিষ্ঠিত হয়েছে, এটা মূল এটা ছিল যে আমাদের সংবিধানেও আছে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশে থাকবে আইনের শাসন, যেখানে থাকবে ন্যায় বিচার, সবচেয়ে দুর্বল যেখানে আপনার সবচেয়ে সবলের সঙ্গে দুর্বলের সংঘর্ষেও যদি বিচার যদি দুর্বল যাতে পায় সেটি আর কি, মানবাধিকার থাকবে, সেখানে সিভিল লিবার্টি থাকবে। আর তার চেয়ে এখনকার যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, এইখানে চাকরির বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ। তারপরেও আমি মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আবুল মকসুদ, শুকরঞ্জন বাংলাদেশ এগোচ্ছে, অলরেডি স্টার্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যেভাবে এগোচ্ছে সেই এগোনোর পথ অব্যাহত থাকবে। আগামী নির্বাচনের ভেতর দিয়ে, জনগণের ম্যান্ডেটের ভেতর দিয়ে যে নতুন সরকার আসবেন তারা সেই এগিয়ে চলার প্রক্রিয়াটা অব্যাহত রাখবেন এবং এই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।